বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। ইংলিশ আড্ডা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের আমাদের প্রথম ক্লাসের আলোচ্য বিষয় জেরান্ড পার্টিসিপল। প্রায়শই আমাকে এই জেরান্ড পার্টিসিপল নিয়ে অনেকে বিভিন্ন রকমের প্রশ্ন করেন, তাদের মধ্যে বিভিন্ন রকমের কনফিউশন দেখা যায়। আশা করি আমি আজকে আপনাদের এই জেরান্ড পার্টিসিপল সম্পর্কে ক্লিয়ার ধারণা দিতে পারবো। তো সর্বপ্রথমে এই জেরান্ড পার্টিসিপলকে আমি তিনটি ভাগে বিভক্ত করে, তিনটি ক্লাসে বিভক্ত করে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা পর্যায়ক্রমে তিনটি ক্লাসই করবেন। ইনশাল্লাহ আপনাদের এই জেরান্ড পার্টিসিপল নিয়ে যত ধরনের কনফিউশন, যত ধরনের দ্বিধা আছে আপনাদের মধ্যে থেকে দূর হয়ে যাবে এবং আপনারা খুব সহজেই জেরান্ড পার্টিসিপল এবং সেই জেরান্ড এবং পার্টিসিপলটি পার্টস অফ স্পিচ হিসেবে কোনটির মধ্যে পড়বে সেটিও ইনশাল্লাহ নির্ণয় করতে পারবেন। তো দেরি না করে আমরা মূল কথায় চলে যাই। দেখুন, এখানে বলা হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি সেটি জেরান্ড হতে পারে অথবা প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে, তাই না? তাহলে এখানেই তো আমাদের এই কনফিউশনটা সৃষ্টি হয়। এখানেই যখন আমরা একটা ভার্বের সাথে আইএনজি রূপে দেখব, সেটা জিরান্ডও হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, তাহলে অবশ্যই আমাদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হবে যে আসলে কোনটি জিরান্ড কোনটি পার্টিসিপল। তো আসুন আমরা জিরান্ড কী কী হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হতে পারে, তাদের পজিশনগুলো কীরকম এই সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে পার্টিসিপল সম্পর্কে এবং সর্বশেষ ক্লাসে ইনশাল্লাহ জিরান্ড পার্টিসিপলের সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। তো আপনাদের জন্য তিনটি ক্লাসে গুরুত্বপূর্ণ, আপনারা তিনটি ক্লাসে ভালোভাবে মনোযোগ করে দেখবেন এবং যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের দ্বিধা থাকলে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটি সমাধান করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে বলা হচ্ছে কি, আমরা কি দেখলাম, জিরান্ড কী কী হিসেবে কাজ করতে পারে, নাউন হিসেবে কাজ করতে পারে, ভার্ব হিসেবে কাজ করতে পারে এবং অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে। তো সর্বপ্রথমে আমরা নাউন হিসেবে কাজ কীভাবে করে সেটা দেখি। সুইমিং ইজ গুড এক্সারসাইজ। এখানে সুইমিং শব্দটি কিন্তু নাউন হিসেবে কাজ করছে এবং সাবজেক্ট পজিশনে রয়েছে এবং তাই এটি জিরান্ড, যেহেতু আমরা জানি জিরান্ড নাউন হিসেবে কাজ করে। তারপরে একটা দেখুন কথা লেখা আছে, এ গুড এক্সারসাইজ ভুল। আচ্ছা, কেন ভুল একটু দেখি। দেখুন বাক্যটি আরেকবার লক্ষ্য করুন, সুইমিং ইজ গুড এক্সারসাইজ। এখানে কিন্তু অ্যাডজেক্টিভ গুড আছে এবং এক্সারসাইজ নাউন আছে, অথচ তার আগে কিন্তু আমি কোনো ডিটারমিনার দেই নাই, ডিটারমিনার বা আর্টিকেল কিন্তু বসাই নাই। কেন বসাই নাই? কারণ এক্সারসাইজ শব্দটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। যখন আমরা ব্যায়াম অর্থে এক্সারসাইজ শব্দটি ব্যবহার করব, তখন এটি আনকাউন্টেবল নাউন, যার কারণে এর পূর্বে আমরা এ বা অ্যান বসাতে পারবো না। তাহলে আমরা কি শিখলাম? এ গুড এক্সারসাইজ এটা ভুল। তো বিভিন্ন রকম বইগুলোতে, বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক বই বা বিভিন্ন বইগুলোতে কিন্তু বিভিন্ন গ্রামার বইগুলোতে কিন্তু এ গুড এক্সারসাইজ লেখা আছে, যেটি কিন্তু সম্পূর্ণরূপে ভুল। তো আপনারা অবশ্যই এই বিষয়টাকে অ্যাভয়েড করবেন, যেহেতু এটা ভুল। তাহলে সঠিকটা কি? গুড এক্সারসাইজ, অর্থাৎ এ বা এন আমরা আর্টিকেলটা ব্যবহার করব না, অথবা আর্টিকেল যদি ব্যবহার করি তাহলে কিভাবে লিখব? এ গুড ফর্ম অফ এক্সারসাইজ, এ গুড কাইন্ড অফ এক্সারসাইজ, এ গুড টাইপ অফ এক্সারসাইজ, এভাবে আমরা বলতে পারবো। আচ্ছা, এটা গেল আমাদের সাবজেক্ট পজিশনে। তো যদি অবজেক্ট পজিশনে থাকে তাহলে কীরকম হতে পারে জিরানটা? দেখুন, আই লাইক ডান্সিং। আমি ডান্সিং পছন্দ করি। আমি কী পছন্দ করি? ডান্সিং, অর্থাৎ নাচ পছন্দ করি। তাহলে এখানে এই ডান্সিং শব্দটিও কিন্তু নাউন হিসেবে কাজ করছে, যেহেতু কী বা কাকে দ্বারা আমরা প্রশ্ন করে একটা উত্তর পাচ্ছি, কী দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি, এখানে কিন্তু নাউন হিসেবে কাজ করছে। সুতরাং আই লাইক ডান্সিং, আই লাইক সিঙ্গিং। তো এখানে এই ডান্সিং, সিঙ্গিং এগুলো কিন্তু নাউন হিসেবে কাজ করছে এবং সেই সাথে এগুলো জিরান, যেহেতু নাউন হিসেবে কাজ করছে সুতরাং এগুলো জিরান। আচ্ছা, তাহলে প্রিপোজিশনের পরে দেখি, প্রিপোজিশনের পরে একমাত্র শব্দ যদি ভার্ব প্লাস এনজি থাকে তাহলে সেই শব্দটিও নাউন হিসেবে কাজ করে এবং সেটি জিরান। যেমন হি ইজ গুড অ্যাট অ্যাক্টিং, হি ইজ গুড অ্যাট সিঙ্গিং, হি ইজ গুড অ্যাট ডান্সিং। তার এই যে দেখুন, অ্যাটের পরে, প্রিপোজিশনের পরে আমি ডান্সিং, সিঙ্গিং, অ্যাক্টিং এই কথাগুলো বললাম, এই শব্দগুলো ব্যবহার করলাম, এই শব্দগুলো কিন্তু নাউন হিসেবে কাজ করছে, অর্থাৎ এগুলো জিরান্ড। তারপরে লক্ষ্য করুন, আমরা এর পরবর্তীতে জানতে যাব জিরান্ডের আরেকটি ফর্মে, সেটা হচ্ছে ভার্ব ফর্ম। তো এই যে এখানে বাক্যগুলো লক্ষ্য করুন, এই বাক্যগুলো নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছে, অনেক বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যাখ্যা করা আছে। আশা করছি আমি আজকে আপনাদেরকে এখানে সঠিকভাবে ব্যাখ্যা করব। তো লক্ষ্য করুন, ফ্লাইং কাইটস ইজ মাই হবি। এখানে একটা বিষয় কি লক্ষ্য করেছেন যে কাইটস এখানে প্লুরাল আছে, অথচ ভার্ব কিন্তু আমি সিঙ্গুলার ইজ দিয়েছি। এর কারণটা কি, তাই না? তাহলে চলুন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ফ্লাইং কাইটস, এটার মানেটা হচ্ছে
এটা মানে কিন্তু আমরা দুই রকম করতে পারি, কিন্তু এখানে কী রকম মানে হিসেবে আসছে সেটা একটু লক্ষ্য করি। ফ্লাইং কাইটস এটা মানে হতে পারে উড়ন্ত ঘুড়ি হতে পারে ঘুড়ি উড়ানো। তাহলে এটা নির্ভর করবে বাক্যের হেড ওয়ার্ডটা কোনটি, সেই হেড ওয়ার্ড সিঙ্গুলার না প্লুরাল হিসাবে বিবেচিত হচ্ছে, সেই অনুযায়ী আমাকে সিঙ্গুলার ভার্ব বা প্লুরাল ভার্ব দিতে হবে। তাহলে এখানে যেহেতু যদি কাইটস শব্দটি যদি হেড ওয়ার্ড হয়, কাইটস শব্দটি যদি হেড ওয়ার্ড হয় তাহলে কিন্তু কাইটস তো প্লুরাল, তাই না? তাহলে অবশ্যই এখানে ইজ হতো না, তার মানে এখানে কাইটস শব্দটি হেড ওয়ার্ড নয়। তাহলে কাইটস শব্দটি যদি হেড ওয়ার্ড হতো তাহলে অর্থটা এরকম হতো উড়ন্ত ঘুড়ি, তার মানে ঘুড়ি, আমরা ঘুড়ির কথা বলছি। কিন্তু এখানে যেহেতু যেহেতু সিঙ্গুলার ভার্ব আছে, তার মানে এখানে কাইটসটি হেড ওয়ার্ড নয়। তাহলে এর অর্থটা দাঁড়াবে কি? ফ্লাইং কাইটস অর্থটা দাঁড়াচ্ছে ঘুড়ি উড়ানো, ঘুড়ি উড়ানো, এটা অর্থ আসতেছে এখানে। ফ্লাইং কাইটস এটা কি হচ্ছে? নাউন ফ্রেজ, এটা নাউন ফ্রেজ। আর এখানে ফ্লাইং শব্দটি জিরান্ড। আবার শুনুন, ফ্লাইং কাইটস এটা হচ্ছে নাউন ফ্রেজ এবং ফ্লাইং হচ্ছে জিরান্ড, এবং এই বাক্যতে হেডওয়ার্ডটি হচ্ছে ফ্লাইং, ঘুড়ি উড়ানো। এই উড়ানো এটাই হচ্ছে হেডওয়ার্ড, ঘুড়িটা হেডওয়ার্ড নয়। ঘুড়ি হেডওয়ার্ড হলে অবশ্যই পরের প্লুরাল ভার্ব হতো, যেহেতু কাইটস এই শব্দটি প্লুরালে ছিল। তো এখানে তাহলে আমাদের হেডওয়ার্ডটা কি? ফ্লাইং। আচ্ছা, এখন এ পর্যন্ত তো ঠিক আছে, তাই না? এ পর্যন্ত তো সবারই বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এটা আমরা যে কোনো জায়গা থেকে এই পর্যন্ত আমরা ক্লিয়ার ছিলাম। তো তারপরে অংশ এখানে আছে দ্বিধা, অনেক কনফিউশন, অনেক বিতর্ক। আশা করি আমি এটা একটু আপনাদের সামনে তুলে ধরে ক্লিয়ার করব। ফ্লাইং শব্দটিকে আমি ভার্ব হিসেবে বলছি, বা এখানে ফ্লাইং শব্দটি ভার্ব হিসেবে কাজ করছে। আচ্ছা, কেন করছে এটা দেখি। যেহেতু ফ্লাইং কাইটস মানে কি? ঘুড়ি উড়ানো, এখানে উড়ানো একটা কাজ বোঝাচ্ছে কিন্তু, যার কারণে এটাকে ভার্ব হিসেবে বলতে হবে। আচ্ছা, অনেকে প্রশ্ন করবেন তাহলে সাবজেক্ট পজিশনে ভার্ব কেন? আচ্ছা, এখানে সাবজেক্ট পজিশনে ভার্ব থাকলেও এখানে কিন্তু আরও একটা শব্দ তার সাথে যোগ আছে, কাইটস, অর্থাৎ ফ্লাইং কাইটস, ঘুড়ি উড়ানো। এই পুরাটা মিলে কিন্তু নাউন ফ্রেজ। ফ্লাইং শব্দটি এককভাবে জিরান্ড অ্যাজ ভার্ব জিরান্ড অ্যাজ ভার্ব ঠিক আছে, কিন্তু ফ্লাইং কাইটস পুরাটা মিলে কিন্তু এখানে নাউন ফ্রেজ। সুতরাং সাবজেক্ট পজিশনে নাউন ফ্রেজ আছে, ইটস ওকে। তো এখানে এখন কনফিউশনটা, বিতর্কটা কী নিয়ে একটু সেটা আলোচনা করি। বিভিন্ন জায়গাতে দেখবেন, আপনারা লক্ষ্য করবেন যেখানে ফ্লাইংটাকে তারা বলছে যে এটা নাউন। তার মানে তাদের মত অনুসারে দেখা যাচ্ছে এরকম যে ফ্লাইং শব্দটিও নাউন, কাইট শব্দটিও নাউন। তাহলে এইরকম ক্ষেত্রে আমাকে একটা প্রশ্ন করতে হয় যে পাশাপাশি দুইটি নাউন, এখানে পাশাপাশি দুটি নাউন হয় কি? হ্যাঁ, পাশাপাশি দুটি নাউন কিন্তু অবশ্যই হয়। সেটা কোথায় হয়? সেটা কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে হয়, কিন্তু এখানে কিন্তু এটা কম্পাউন্ড নাউন নয়, এখানে এটা নাউন ফ্রেজ। আচ্ছা, এটা একটা পয়েন্ট গেল। তার দ্বিতীয় পয়েন্ট, এখানে কাইটস শব্দটি কিন্তু অবজেক্ট। তার ফ্লাইংকে যদি আমরা নাউন হিসেবে ধরে নেই, তাহলে নাউনের অবজেক্ট কাইটস, ব্যাপারটা এইরকম হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু তা কিন্তু নয়, কারণ ফ্লাইং যদি আমরা জানি ভার্ব কিন্তু অবজেক্ট নেই। যে কোনো বাক্যতে আমরা যখন লক্ষ্য করি অবজেক্টটা কে নেই? ভার্ব নেই, তাই না? তাহলে ভার্বের অবজেক্ট থাকে, তাহলে অবশ্যই এখানে ফ্লাইং শব্দটিকে ভার্ব হতে হবে, তাই না? তাহলে ফ্লাইং এর অবজেক্ট কাইটস। ফ্লাইং কিন্তু একটা অবজেক্ট নিয়েছে, সেটা হচ্ছে কাইটস, ঘুড়ি উড়ানো। কি উড়ানো? ঘুড়ি। আমরা অবজেক্ট বের করার সময় কী দিয়ে বের করি? কী বা কাকে এরকমভাবে প্রশ্ন করে কিন্তু অবজেক্ট বের করি, তাই না? তাহলে ঘুড়ি উড়ানো, কি উড়ানো? ঘুড়ি। তাহলে দেখুন অবজেক্ট পাওয়া যাচ্ছে। তাহলে ফ্লাইংয়ের অবজেক্ট আমরা কাইটস হিসেবে পেলাম। তাহলে অবজেক্টটি আমরা থাকে কার? অবজেক্ট কিন্তু অবশ্যই ভার্বের থাকে, তাই না? অবজেক্ট কিন্তু নাউনের অবজেক্ট হয় না কখনো। নাউনের কি কখনো অবজেক্ট থাকে? কখনো না, তাই না? তাহলে এখানে ভার্বের অবজেক্ট থাকে। সুতরাং এখানে ফ্লাইং শব্দটি অবশ্যই 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 ভার্ব, এর কোনো বিকল্প নেই। তো এ সম্পর্কিত আপনারা আরও যদি বিস্তারিত আরও ভালোভাবে যদি জানতে চান, বা রেফারেন্স হিসেবে দেখতে চান, বা ব্যাখ্যা যদি আপনাদের নির্ভরযোগ্য কোথাও রেফারেন্স দেখতে চান, বা নির্ভরযোগ্য কোনো হাই লেভেলের রাইটারের বই দেখতে চান, সেক্ষেত্রে আপনারা মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের বই দেখতে পারেন। তো তারপরে আরেকটা বাক্য দেখুন, হি ওয়াজ এক্সপেলড ফর কিলিং দ্য বার্ডস। এখানেও দেখুন ঠিক একই রকমই কথা। কিলিং দ্য বার্ড এখানে কিন্তু নাউন ফ্রেজ হিসেবে কাজ করছে। দেখেন এখানে ফর প্রিপোজিশন আছে। আমরা আমি একটু আগে কি বলেছিলাম যে প্রিপোজিশনের পরে আইনযুক্ত ভার্ব থাকলে সেটি কি হয়? জিরান্ড হয়। তবে একটা বিষয় লক্ষ্য করবেন, আমি আগের পয়েন্টে কিন্তু বলেছিলাম কি, যে প্রিপোজিশনের পরে একমাত্র শব্দ হিসেবে আইনযুক্ত কোনো ভার্ব থাকলে সেটি জিরান্ড এবং নাউন।
কিন্তু এখানে লক্ষ্য করুন ফরের পরে যুক্ত একটা ভার্ব আছে এবং তারপরে কি আছে, দ্য বার্ডস আছে। তাহলে এই জেরান্ডটাকে কি বলবেন? এই জেরান্ডটাকেও কি নাউন বলবেন? কখনো না। কেননা এই জেরান্ডের পরে অর্থাৎ এই যুক্ত ভার্বের পরে একটা অবজেক্ট আছে, দ্য বার্ডস। তাহলে অবশ্যই আমাকে বলতে হবে কিলিং দ্য বার্ডস, এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ অর্থাৎ জেরান্ড। ঠিক আছে, পুরাটা মিলে জেরান্ডিয়াল ফ্রেজ পুরাটা। তো কিলিং দ্য বার্ডস, এখানে যেহেতু দ্য বার্ডস হচ্ছে অবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে কিলিংটা অবশ্যই ভার্ব। কেননা আমরা জানি জেরান্ড যদি অবজেক্ট নেয়, জেরান্ড যদি অবজেক্ট নেয় তবে তা ভার্ব হয়। তাহলে কিলিং এখানে জেরান্ড, তাহলে এটা যেহেতু অবজেক্ট হিসেবে দ্য বার্ডসকে নিয়েছে, তো সুতরাং অবশ্যই এখানে কিলিং শব্দটি ভার্ব হিসেবে কাজ করছে। ওকে, তাহলে আমরা নাউন সম্পর্কে জানলাম, জিরান্ডের নাউনের ব্যবহার দেখলাম, জিরান্ডের ভার্বের ব্যবহার দেখলাম এবং শেষে আমরা জিরান্ডের অ্যাডজেক্টিভের ব্যবহারও দেখব, যেটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন থাকে, জিরান্ড আবার অ্যাডজেক্টিভ হয়? হ্যাঁ, অবশ্যই জিরান্ড অ্যাডজেক্টিভ হয়। সেটা আমি আপনাদেরকে যুক্তি সহকারে আজকে এখানেই ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। এটা নিয়ে আপনাদের আর কখনো ভুল হবে না। তো লক্ষ্য করুন, দিস ইজ মাই রিডিং রুম। এখানে এই রিডিং শব্দটাকে আমি জেরান্ড বলছি, কিন্তু যখনই পার্টস অফ স্পিচের কথা বলতে যাচ্ছি তখনই আমি বলতেছি এটা অ্যাডজেক্টিভ। তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, যেটাকে আপনি অ্যাডজেক্টিভ বলতেছেন তার কারণ হচ্ছে ডিটারমিনার মাই আছে এবং তারপরে শেষে নাউন রুম আছে, মাঝখানে যুক্ত একটা ভার্ব আছে। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, কিন্তু এটাকে জিরান্ড কেন বলছেন? হ্যাঁ, এটাকে জিরান্ড বলারও অবশ্যই একটা কারণ আছে। সেটা নিয়ে আমাদের যে বাকি যে 2টি ভিডিও আছে, সেই 2টি ভিডিওর মধ্যে কোনো একটা ভিডিওতে সেটা আলোচনা করা হবে। তো আপাতত আপনার এই 3 নাম্বার পয়েন্টটাকে একটু মাথায় রাখবেন, যে এটা পরবর্তী ক্লাসে আলোচনা হবে। সুতরাং পরবর্তী ক্লাসে ভিডিওটা অবশ্যই মিস করবেন না। এখানে আমি আবারও বলছি, এই মাই, ডিটারমিনার এবং রুম নাউন এর মাঝখানের এই রিডিং শব্দটি হচ্ছে জেরান্ড। কিন্তু এটি যেহেতু ডিটারমিনার মাই এবং রুম নাউন রুমের মাঝখানে বসেছে, যার কারণে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, যার কারণে এই বাক্যতে দিস ইজ মাই রিডিং রুম, এই বাক্যতে আমি এই রিডিং শব্দটিকে বলতেছি জেরান্ড অ্যাজ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এইটুকু আলোচনার মধ্যে জেরান্ডের নাউনের ব্যবহার, জেরান্ডের ভার্বের ব্যবহার, জেরান্ডের অ্যাডজেক্টিভ ব্যবহারটুকুও জানলাম। তো এখানে আমি আপনাদেরকে আবারও একটি কথা মনে করে দিচ্ছি, রিপিট করতেছি, যে 2 নাম্বার যে পয়েন্ট যেটা আলোচনা করা হলো, ফ্লাইং কাইটস ইজ মাই হবি, আরেকটা এক্সাম্পল ছিল হি ওয়াজ এক্সপেলড ফর কিলিং দ্য বার্ডস। এই দুটি বাক্যতেই ফ্লাইং কাইটস অ্যান্ড কিলিং দ্য বার্ডস এটা নাউন ফ্রেজ, এবং অবশ্যই আবারও বলছি ফ্লাইং এবং এই কিলিং দুটোই জিরান্ড, এবং জেরান্ড দুটির পরেই যেহেতু অবজেক্ট রূপে একটাতে কাইটস আরেকটাতে দ্য বার্ডস আছে, সুতরাং আবারও রিপিট করতেছি, জেরান্ড যদি অবজেক্ট নেয় তাহলে নিঃসন্দেহে সেটি ভার হবে। এ সম্পর্কিত বিভিন্ন জায়গাতে বিভিন্ন বইগুলোতে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করা আছে, আপনারা সেগুলোকে কর্ণপাত না করে সঠিক জানার চেষ্টা করবেন, সঠিক ব্যাখ্যাগুলো আপনারা জানার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই এ সম্পর্কিত আপনাদের আর কখনো কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। এবং 3 নম্বর পয়েন্টের কথাও মাথায় রাখবেন, এই ডিটারমিনার মাই এবং রুম নাউন এর মাঝখানে জেরান্ড কেন বলা হলো, অ্যাডজেক্টিভ ঠিক আছে কিন্তু জেরান্ড কেন বলা হলো সেটা নিয়েও আমাদের সর্বশেষ ভিডিওতে আলোচনা হবে। তো এ পর্যন্ত আজকের আমাদের জেরান্ডের যে 3টি আমার রূপ, সেই 3টি রূপ সম্পর্কে আমাদের আলোচনা এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে পরবর্তী ক্লাসে আমরা পার্টিসিপল নিয়ে আলোচনা করব, প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার, সেগুলো পার্টস অফ স্পিচ হিসেবে কী ভাবে ব্যবহার করা যায় সে সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি আমার এই ক্লাসটাতে আপনাদের কোথাও কোনো ভুল পরিলক্ষিত হয় বা আপনাদের কোনো দ্বিধা থাকে বা আমার সাথে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই সাথে সাথে কমেন্ট করবেন। আমি সেই বিষয়টি আপনাদের সামনে আরও ক্লিয়ারভাবে তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। পরবর্তী ক্লাসে আপনাদের সামনে আবারও দেখা হবে, এবং যেহেতু যদি আপনাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা খুব সহজে খুঁজে পান। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।